আওয়ামী লীগ পতনের পর বলেছিলেন, মানে আপনি সেই একটা বিশ্লেষণ করবেন নিশ্চয়ই যে সেখানকার নির্বাচন সম্পর্কে আপনার ছোট্ট মূল্যায়ন যদি থাকে, কিন্তু মূল যে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে শুভেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ঢাকাতে সসম্মানে ফিরবেন, তাকে স্যালুট জানিয়ে গ্রহণ করতে হবে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে বলেছিলেন অবৈধ সরকার। এখন তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতায়, বিষয়টা আসলে কেমন? আওয়ামী লীগের অনেকে বেশ সেলিব্রেট করছে মনে হয় বিষয়টা। পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়া মানে তো আর ভারতের দায়িত্ব পাওয়া না। ভারতে তো বিজেপি আগে থেকেই দায়িত্বে ছিল। অতএব বিজেপি পশ্চিমবঙ্গে দায়িত্ব পেয়েছে মানে পশ্চিমবঙ্গের শাসনে পরিবর্তন আসবে, পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণে নতুন ধরনের কর্মসূচি কিংবা নতুন ধরনের বিষয়াবলী যুক্ত হবে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তার পশ্চিমবঙ্গে বিজেপি জেতা না জেতার সাথে নির্ভর করে না, বরং উল্টোটা ঘটার সম্ভাবনা বেশি। ওখানে বিজেপি জিতে যাওয়ার ফলে নিশ্চয়ই তিনি নিজের ভেতরে আরো কিছু কথা বলেছেন যে লোকজনকে পুশ ব্যাক করা হবে, বহু মানুষকে ফেরত পাঠাতে হবে, তারপরে অনেক মানুষ অবৈধভাবে পশ্চিমবঙ্গে আছে যারা আসলে বাংলাদেশের নাগরিক, এবং এই ইলেকশনের আগে তো তারা প্রচুর মানুষের এই ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছেন। তারা তো প্রচুর মানুষের ভোট দেওয়ার বিষয়টিকে বাতিল করে দিয়েছেন। এই কাজগুলি তো তারা করেছেন। ফলে যা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের সঙ্গে হয়তো আগের চাইতে আরো বেশি কঠোরতা অবলম্বন করা হবে, যত সহজে আমরা এইখানে ভারত থেকে বিভিন্ন বিষয় মানে চলে আসতো সীমান্ত ক্রস করে, বিশেষ করে একটি বিশেষ প্রাণী, যে প্রাণীটা আমরা খাই এবং তারা খায় না, তো সেই বিশেষ প্রাণীর যাতায়াতে হয়তো অসুবিধা দেখা দিতে পারে, এইগুলি শুরু হতে পারে। কিন্তু মানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মানে ওঠা নামা এটা কিন্তু আসলে পশ্চিমবঙ্গের ক্ষমতাকে থাকলো না থাকলো তার সঙ্গে কিছু আসা যায় না, কেননা ভারতে তো বহুদিন ধরে বিজেপি ক্ষমতায় আছে। কিন্তু তাহলে মানে আপনি এই যে আওয়ামী লীগের অনেকেই যে বিষয়টাতে আনন্দিত হচ্ছে, এটাকে আপনি কি বলবেন? আমার মনে আছে যে যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, রিপাবলিকানরা জয়ী হলো, তখনও তারা একরকম সেলিব্রেট করেছিলেন। আবার যখন বিজেপি সেই প্রথমবার মোদি প্রধানমন্ত্রী হলেন তখন বিএনপি এটাকে খুব উদযাপন করেছিল। মানে করে তো কিছুই কি লাভ হয় না তাদের? মানে কেন তাহলে তারা এটাকে রাজনৈতিক দেউলিয়াত্বের এটা হচ্ছে একটা প্রকাশ। একটি দল তার নিজের সংগঠনকে পুনর্গঠন করা কিংবা নিজের সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনা অথবা রাজনৈতিক ভাবে তার অস্তিত্বকে প্রকাশ করা, সেগুলি না করে কোথায় কে জিতলো আর হারলো সেটা দিয়ে নিজেদের ভাগ্য ঠিক করছে, এটা যে একটা দেউলিয়াত্ব, সেটা হচ্ছে তার প্রকাশ। সেটা বিএনপি আনন্দ করলো না, আওয়ামী লীগ আনন্দ করলো না, জামাত আনন্দ করলো অথবা দুঃখ পেল, যে এইসব বিষয়ে আনন্দ এবং দুঃখ পায় সেই আসলে নিজের শক্তির উপর আস্থা হারিয়েছে এবং অন্য কারো ছায়ার তলে বসে থেকে ভবিষ্যতে কিছু পরিকল্পনা করছে, এরকম একটা মানে বিষয় আর কি। মানে ওই যে একটা গান ছিল ছোটবেলায় আমাদের, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো আসলে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, ভালো মন্দ নিয়ে চিন্তিত থাকবে পশ্চিমবঙ্গের নাগরিকেরা। সেইখানে আমরা বা আমাদের কোনো লোকজন যদি এটা নিয়ে বেশ খুশি অথবা দুঃখ পায়, তাহলে বুঝতে হবে যে তাদের নিজেদের ত্রুটি আছে। কিন্তু আমাদের যে বাস্তবতা, ধরেন গ্রাম বাংলার বাস্তবতা যদি বলি, পাড়াপড়শি কিন্তু বিয়ে ভেঙেও দিতে পারে, যার বিয়ে তার খবর। এই বাস্তবতা আমরা তৈরি করেছি শারমিন, এই বাস্তবতা আমরা তৈরি করেছি। এটা যদি আমরা ঠিক মতো রাজনীতি করতাম এবং আমাদের রাজনৈতিক দলগুলি প্রকৃত অর্থে জনগণকে আস্থায় নিয়ে জনগণের মন জয় করে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে তো এইসব জিনিস চিন্তা করতে হতো না। বিজেপি চিন্তা করে পাকিস্তানে কে ক্ষমতায় আছে, কিন্তু কংগ্রেস চিন্তা করে আফগানিস্তানে কে ক্ষমতায় আছে, মানে বা নেপাল বা ভুটানে কে ক্ষমতায় আছে, চিন্তা করতে হয় তাদের নির্বাচনের সময়। তাহলে আমাদের কেন চিন্তা করতে হবে? হ্যাঁ, কিন্তু আমাদের যে একটা দেউলিয়াত্ব আছে, এটা তো একটা বাস্তবতা। মনে হয় যে পাড়াপড়শি বা প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রভাব আসলে পড়ে কিনা বাংলাদেশের রাজনীতিতে? আওয়ামী লীগের আসলেই খুশি হবার কিছু আছে কিনা, বা কোনো দলের দুঃখ পাবার কিছু আছে কিনা? ধরেন আপনি একটি পুষ্টিহীন শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এখন এরকম যদি একটা শরীরের অবস্থা আপনার, তা তো সকল কিছু আপনাকে প্রভাবিত করবে। একটা মাছি উড়ে গেলে আপনার হাঁচি আসবে, একটা মশা কামড় দিলে আপনার ম্যালেরিয়া হয়ে যাবে, কারণ আপনার নিজের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, আপনার কোনো শক্তি নাই, আপনি দুর্বল, আপনি হতদরিদ্র, আপনি পুষ্টিহীন, আপনি শক্তিহীন। তো এই অবস্থা যদি রাজনৈতিক দলগুলির হয় তাহলেই তো প্রভাবটা বিস্তৃত হয়, না হলে প্রভাব কেন বিস্তৃত হবে? কি কারণে? ভারতীয়রা কি আমাদের ইলেকশনে এসে ভোট দেয়?
হয়তো এরা কি আমাদের বিপদে আপদে আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে? ব্যাপারটা তো সেরকম নয়। আমাদের একটা বাণিজ্য সম্পর্ক আছে, আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে ও বিভিন্ন জায়গায় থাকেন, যাদের আত্মীয়রা একসময় বাংলাদেশে থাকতেন। আবার এইখানেও অনেকে থাকেন যারা একসময় পশ্চিমবঙ্গে থাকতেন, মুর্শিদাবাদ, কলকাতা থেকে প্রচুর মুসলিম মাইগ্রেট করেছেন এখানে, বিহার থেকে, আসাম থেকে মুসলিমরা এসেছেন না। আমাদের মৌলানা ভাসানী কোথাকার লোক, তাই না? উনি তো মাইগ্রেটেড লিডার, উনি তো এই অঞ্চলের নেতাই ছিলেন না, উনি তো আসামের নেতা ছিলেন, তাই না? তো তাহলে আমাদের নজরুল কোথাকার, আমাদের জাতীয় কবি, উনি তো এই অঞ্চলে জন্মান নাই, উনি তো ওই অঞ্চলে জন্মেছেন। তো অতএব আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক আত্মীয়তা, অর্থনৈতিক এবং নানান ধরনের সম্পর্ক আছে, যেটা থাকাই স্বাভাবিক। কেননা কিন্তু এই পুরো অস্বাভাবিক বাংলা যে বেঙ্গল বিষয়টা, ছিল, ডক্টর কিন্তু রাফিক এই হোসেন, বেঙ্গল থেকে আমরা কি পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারি? তাহলে ওরা পারবে কেন আমাদের এখানে? ঘটনাটা এরকম আর কি। আপনি দিয়েছেন বলে হয়েছে, আপনি নিজের ব্যক্তিত্ব, নিজের রাজনীতি, নিজের কিছু রাখতে পারেন নাই, কারণ আপনি দুর্বল, আপনি ক্ষমতাহীন, আপনি আসলে আপনার ব্যক্তিগত ক্ষমতা নাই, সেই তাহলে জন্য এটা এখন করেছে। মানে এখনকার বাস্তবতায় প্রভাব কেমন? কারণ ধরেন অতীতে তো আমরা শুনেছি যে যে ধরেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা বা তাদের ক্ষমতায় রাখা এর পেছনে ভারতের প্রভাব। এবারও এমন কি জামায়াত বলছে যে বিএনপিকে ক্ষমতায় এনেছে ভারত, এরকম বক্তব্য বলছে। মানে বাংলাদেশের নির্বাচন মানেই ভারতের নামটা উঠে আসেই কোনো না কোনো ভাবে। ফলে না, এখন এবারে এখনকার বাস্তবতা আসলে প্রভাব কি? এখন কে কাকে ক্ষমতা এনেছে যদি বলতে হয়, আওয়ামী লীগের বিষয়টা কি ছিল? আওয়ামী লীগ নিজে কিন্তু বলে নাই প্রথমে যে ভারত তাকে ক্ষমতা এনেছে, কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে লিখে দিলেন। লিখে দিয়ে কিন্তু উনি আওয়ামী লীগকে প্রথম ডুবালেন আর কি। তারপরে দেখা গেল উনি আসলেন, উনি বসে থাকে আর তার চারপাশে ভৃত্যদের মতো পিছনে সব দাঁড়িয়ে থাকে, সমভাবে বসে তার সাথে কেউ একটা ছবি তোলে না, উনি বসা সবাই দাঁড়ানো, এরকম একটা ছবি আপনার মনে আছে? এইভাবেই ন্যারেটিভটা বিল্ড আপ হয়েছে, এইভাবেই ধীরে ধীরে এমন একটা নতজানু ভঙ্গি তৈরি হচ্ছে, যে ভঙ্গিটা যতটা না তার চেয়েও বেশি নতজানু করে ফেলেছে মানুষের পারসেপশনে, মানুষের চিন্তার মধ্যে আছে ব্যাপারটা এরকম যে হ্যাঁ ওনারা বসিয়ে দিয়েছে। ঠিক একইভাবে জামাত এটা বলবেই, কারণ জামাত হেরে গিয়েছে। জামাত যদি এখানে বসতো তাহলে কি এটা তাদের ইচ্ছার বিরুদ্ধে বসেছে এই কথা বলতো? তা কিন্তু বলতো না। অতএব এগুলো হচ্ছে রাজনৈতিক ন্যারেটিভ, এটা এখন জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে জামাতকে এটা প্রমাণ করতে হবে। জামাত ইসলাম যদি এটা প্রমাণ করতে পারে যে না এরকম কেউ বসিয়ে দিয়েছে, তাহলে ওনারা যে এত রাজনীতি করলেন, ওনারা যে আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা বললেন, তাহলে জনগণ সে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ালো না? ব্যাপারটা কি এরকম নাকি উল্টাটা? জামাত ইসলামের কথাবার্তায় অনেক অযৌক্তিকতা আছে। আমি ওনাদের প্রতি আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, ওনারা যদি বিতর্ক আর একটু ভালো করে শিখতে চান, আমি বিনা পয়সায় শেখাবো, কিন্তু এইসব কুটতর্ক করার কোনো দরকার নাই। আমি তো এমনিতেও বিতর্ক শিখে কখনো পয়সা নিই নাই, তাই ভাবছি তাদের কাছ থেকে কিছু হাদিয়া নেওয়া উচিত। কেন তাদের কাছ থেকে নেবেন কেন? কিছু নেওয়া উচিত। এরা ধরেন এরা বেহেশতের টিকিট বেচতে পারে, তারপর চিন্তা করেন বেহেশতের জমি জমা আছে। সাধারণত তো মানে আমাদের মতো মানুষের তার বেহেশতে জমি জমা আছে এটা বলার কোনো তো টাকা নেবেন উপায় কেন? নাই, তাই না? বেহেশতে একটু জায়গা নিতে পারেন বড় জোর। না, সেই জন্য যারা যারা বেহেশতে জমি কিনতে পারছে তারা আমাকে 2-4 টাকা পয়সা বা আমাদের মতো লোকদেরকে দিবে ইহকালে। জি, এরকম একটা কথা একটু মানে আসলে ধরেন বেগম পাড়া যার জমি আছে তাকে কি আপনি ফ্রি দেওয়া উচিত? বেগম পাড়া যার জমি জমা আছে তাকে কি ফ্রি কোনো কিছু দেওয়া উচিত? ওরকম চিন্তা করেন, পাড়াটা কোথায়? বেহেশতে, তাদের পাড়া বেহেশতে, টিকিট বিক্রি করতে পারে। তো এরকমদের কাছ থেকে আমি অল্প কিছু হাতিয়ে নিয়ে আমি তাদেরকে বিতর্ক সম্পর্কে শেখাতে চাই, আমি গ্যারান্টি সহকারে শেখাবো। এসব আবল তাবল কথা আর বলবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এই প্রস্তাব তারা আসলে আমলে নেয় কিনা বা হ্যাঁ, আমার মনে হয় এটা শেখা আবেদন উচিত করে কিনা তাদের, নিশ্চয়ই দেখার কারণ বিষয়। এইসব আবল তাবল তর্ক দিলে না, এইসব যুক্তি দিলে মানুষ হাসে মানে অযথা। এইটাই তো সমস্যা, এই আবল তাবল যুক্তি। অবশ্য মানুষ হাসলে হয়তো সওয়াব হয়, মানুষ আওয়ামী হাসলে হয়তো লীগকে তাদের ক্ষমতায় এনেছে সওয়াব হয়। মানে ভারত, সেটাও একটা শুনে এসেছি। এখন বিএনপিকে ক্ষমতায় এনেছে ভারত, সেটাও শুনছি। ভারতই ভারত মানে জামাত যতদিন ক্ষমতায় না আসবে ততদিন তার এটা বলেই যাবে যে আসে সেই ভারত। আচ্ছা, জি, এবার মনে ওনারা হয় মনে করে ভারতের, ওনারা মনে করে যে ভারতের হুকুমে এখানে গাছের পাতা নড়ে। ব্যাপারটা এরকম না, আসলে ব্যাপারটা আসলে এরকম নয়, কিন্তু ওনারা সেটা মনে করে, কারণ এটাই তাদের রাজনীতি। এইটাই তাদের রাজনীতি ছিল, শুরুর থেকে এইটাই ছিল রাজনীতি। এই রাজনীতি তারা অব্যাহত রাখবে। এখানে যেই ক্ষমতায় বসুক, ওনারা ছাড়া যেই বসুক, তারা বলবে যে এটা অমুকে বসিয়ে দিয়েছে, তমুকে বসিয়ে দিয়েছে, বলতে থাকবে এটা। জি, এখন একটু বিএনপির একজন এমপির কথায় আসি। বিএনপি নেতা এমপি বরকতুল্লাহ বুলু তিনি বলছেন, তিনি জামাতকে ইঙ্গিত করেই বলছেন যে যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে ধর্মের অপব্যাখ্যা করে এবং হাজার হাজার টাকা দিয়ে ভোটের চরিত্র নষ্ট করেছে, মানে স্পষ্টভাবে জামাতকে ইঙ্গিত করে বলছেন যে
আগে আপনাদের 10 টাকা চালান ছিল না, এখন 10 কোটি টাকা চালান হয়ে গেছে। এই টাকার উৎস কি? এই প্রশ্ন তিনি করে নিজেই বলছেন এই টাকা আসছে, এই টাকা পেন্টাগনের টাকা, এটা ইহুদি ফান্ডের টাকা। আপনি কি একটু এই বিষয়ে আপনি বলবেন যে মানে সরাসরি পেন্টাগনের টাকা ইহুদি ফান্ডের টাকা হিসাবে তিনি অভিযোগ করছেন? এমন কথা কিন্তু শেখ হাসিনাও বলতেন যে টাকার উৎস কি, টাকা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আপনি কি বলবেন? জামাত ইসলাম আওয়ামী লীগের বিরোধিতা করতো এবং জামাত ইসলাম বিএনপির সাথে ছিল। আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য তারা যা বলতো, এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, তারা বিএনপি কে আওয়ামী লীগের জায়গায় বসিয়ে ওই একই বিরোধিতা করছে। তাহলে সে একই বিরোধিতা, একই যুক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ যেটা বলতো সেটাই তো বলতে হবে। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? আচ্ছা, আওয়ামী লীগ যা বলতে এখন তাই জামাত ইসলাম আগের সমালোচনাটা করছে, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি কে রেখে করছে। বিএনপিও ঠিক ওই উত্তরটা একইভাবে দিচ্ছে। আচ্ছা, তাহলে পরিবর্তনটা কিছু হলো? না, তর্কের পরিবর্তন হয় নাই। তর্ক তো আসলে আমাদের দেশে হয় না। আমাদের এখানে কিন্তু যুক্তিশীল প্রতিবাদ কিংবা যুক্তিশীল বিরোধিতা হয় না। যুক্তিশীল বিরোধিতা হলে তো একটা যুক্তি কেউ দেওয়ার পরে ওইটার বিরুদ্ধে দাঁড়াতেই পারতো না, বা অনেক কষ্ট হতো ওইটার উত্তর দিতে। আমাদের এখানে যা হয় বাগাড়ম্বর, এক ধরনের রেটরিক ভিত্তিক রাজনীতি। কিন্তু তাহলে রেটরিক ভিত্তিক বক্তৃতা, এটা রেটরিক ভিত্তিকের মধ্যে বাস্তবতা নাই? মানে পেন্টাগনের টাকা, ইহুদি ফান্ডের টাকা, বা ধরেন শেখ হাসিনা যেটি আচ্ছা, বলছেন এগুলা বলার সময় তারা বলবেন কেন? তারা যদি সত্যি এরকম হয়ে থাকে তারা প্রমাণ দিবেন, তারা বলবেন যে এইভাবে এইভাবে এসেছে। প্রমাণ দিলেই বা কি হয়? প্রমাণ দিলে আমরা বুঝবো সত্য কথা। এইভাবে মুখে মুখে বললে তো হবে না। ধরেন আপনি চমৎকার একটা শাড়ি এবং চমৎকার একটা জামা পরেছেন, আমি বললাম এটা অমুকের টাকা, এটা বললেই হয়ে গেল? এটা তো আমাকে প্রমাণ করতে হবে যে অমুক দিয়েছে, তাই না? আমি আপনার রুচিবোধের প্রশংসা না করে, বা আমি আপনার যে ডিসিশন আপনার পোশাকের ব্যাপারে সেটার প্রশংসা না করে আমি বললাম যে এটা যত সুন্দরী হোক না কেন, এটা তো অমুকের টাকা, ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, বললেই হয়ে গেল? এটা তো প্রমাণ করতে হবে। আমাদের দেশে তো আসলে এই কথাগুলি এই কথাগুলি আমার ধারণা আপনি জন্ম থেকে শুনে আসছেন। আপনার অল্প বয়স, এই অল্প বয়সে আপনি এটাই শুনে আসছেন জন্ম থেকে, এইটাই বলে। তো সেইটাই বলছে, কিন্তু আজ পর্যন্ত তো কেউ প্রমাণ দিয়ে বললো না যে হ্যাঁ এইভাবে এইভাবে, তাই না? এই যে আন্দোলনটা হয়েছে, জুলাই আন্দোলন, আওয়ামী লীগ কি বলেছে? একই কথা বলে নাই? এটা পেন্টাগনের টাকা। এরা এখন বলছে ওইটা পেন্টাগনের টাকা, আবার এইটা পেন্টাগনের টাকা। মানে আলটিমেটলি আপনি বলার সময় হয় পেন্টাগন, নাইলে ভারত, নাইলে পাকিস্তান, 3-4টা দেশ আছে আমাদের, গরিবের এর মধ্যে থাকি আর কি। একসময় আমরা যখন ছোট ছিলাম তখন স্লোগান ছিল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন রুশ পরমাণু চলে আসাতে এখন আর কিন্তু বলবে না রুশ ভারতের, এখন শুধু ভারতের, বুঝছেন? কারণ পরমাণু বিদ্যুৎটা তো রুশ, এখন আর রুশ হবে না। এমনিতে কিন্তু আমরা রুশিয়া টুশিয়া বলি না, স্লোগান দেওয়ার সময় আমরা বলতাম রুশ ভারতে। কেন রুশ? হ্যাঁ, আমাদের এখানে কেউ রুশিয়া বলে না, কিন্তু বাংলায় এটাকে কি কারণে যেন রুশ ভারতে মেলানোর জন্য হয়তো, না, এটা বললে দিল খুশ হতো আর কি। আচ্ছা আচ্ছা, বললো রুশ ভারত। মানে ডাক্তার আব্দুল আগে সারা জীবন জাসদের একটা স্লোগান ছিল, বুঝলেন? আমি শুনতাম তারা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? কৃষক শ্রমিক সরবরাহ। বাধা এলে বাঁধবে লড়াই, বুঝছেন? লড়াই এলে জিততে হবে, লড়াই হলে জিততে হবে। তো বাধা এলেই ওনারা লড়াই করবেন, ওনারা লড়াই চান। প্রথমে বলেছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মানে ওনারা লড়াই ছাড়া বাঁচতে পারে না। তো যে লোক লড়াই ছাড়া বাঁচতে পারে না, সে বাধা এলেও লড়বে, না এলেও লড়বে। কিন্তু ওরাই স্লোগানটা দিত যে লড়াই করে শান্তি চায় না, লড়াই চায় তারা। এটা হ্যাঁ, লড়াই চায়, লড়াই করে ওনারা বাঁচবে, বুঝছেন? এগুলো তখন আমরা ছোটবেলায় ভাবতাম আরে কি দারুণ স্লোগান, এগুলা খুব অযৌক্তিক স্লোগান, বুঝলেন? লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আবার বলে বাধা এলে বাঁধবে লড়াই। তো বাধা না দিলে আপনি লড়াই করবেন কেন? কিন্তু না, বেঁচে থাকলেই লড়াই করবো। আপনি বুঝতে পারছেন কত প্যারাডক্সিক্যাল? তার মানে প্যারাডক্সিক্যাল জাসদ। একটা লেখক নাকি একটা বই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ, ওইরকম আমার কাছে এখন মনে হয় প্যারাডক্সিক্যাল জাসদ আর কি, ওরকম প্যারাডক্সিক্যাল জামাত। মানে না, জামাত তো একই কথা বলছে, আগে আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলতো এখন বিএনপির বিরুদ্ধে তাই বলছে। মানে জামাত একই কথা বলছে, আওয়ামী লীগ আগে যা বলতো এখন বিএনপিও তা বলছে। মানে ওই জোকসটার মতো যে হোজ্জাকে সবাই বয়স জিজ্ঞেস করে, হোজ্জা প্রত্যেক বছর একই বয়স বলে। এইভাবে যখন বলছে আপনি না গত বছর বললেন আপনার বয়স এত, বলে হ্যাঁ, বলে এই বছরে যে বললেন, বলে আমি তো মুমিন, আমি এক কথা মানে বদলাই না, আমি যেটা বলেছি সেটা একবারই বলেছি,
জামাত এরকম যেটা একবার শিখেছে ওইটাই বলে যাবে। মুসলমানের এক কথা। আচ্ছা, এবারে একটু সংসদ অধিবেশন নিয়েও আসি। মানে সেখানে তর্ক বিতর্কের কথা বলছেন, মোটামুটি বেশ জমজমাট লাগে দেখতে, ভাইব্রেন্ট লাগে, শুনতেও বেশ মজাই লাগে। মানে সরকারি দল এবং বিরোধী দলের কথাবার্তা বেশ ভালো। কিন্তু আমি এটা একটু প্রশ্ন করতে, ধরেন রাজাকার ইস্যুতে খুব একদম উত্তাপ ছড়ালো সংসদে, আন্দালিব রহমান পার্থ, এদিকে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তারা যেই বক্তব্য ছুড়ে দিলেন, পাল্টা বক্তব্য দিলেন, খুব সরগরম অবস্থা। কিন্তু আমি এই প্রশ্নটা করতে চাই, আসলে কাজের কাজ এই অধিবেশনে, প্রথম অধিবেশনটা শেষ হলো, কি হলো? 60 দিনের একটা মেয়াদ ছিল বাণিজ্য চুক্তি, 60 দিনের একটা মেয়াদ ছিল, এর মধ্যে বাতিল করা যেত, আলোচনাই হলো না। আসলে এটা কি কম না, 60 দিনের মেয়াদ ছিল না। আপনি যে কোনো সময় এটা বাতিল করতে চাইলে 60 দিনের নোটিশ দিতে পারবেন। অতএব এটা যদি এই মাসে ঠিক করে 60 ডেজ নোটিশ দিয়ে এটা বাতিল করা যাবে। তবে তার আগে আলোচনা হবে বাতিল কেন হচ্ছে, যৌক্তিক ভাবে বাতিল করতে হবে, এগুলো আছে ওখানে শর্তে। ফলে মেয়াদটা 60 দিনের না, 60 ডেজ টাইম নিয়ে আপনি যে কোনো সময় এটা বাতিল করতে পারবেন। নোটিশ পিরিয়ড হচ্ছে 60 ডেজ। কিন্তু যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে ইউনূস সাহেবের রেখে যাওয়া প্রচুর অধ্যাদেশ ছিল, সেগুলোর মধ্যে একটা হইতো আপনার কাছ থেকে। তাহলে বিষয়টা কি এরকম, চুক্তি কার্যকর হয়ে গেছে, এখন বাতিল করতে হলে 60 দিনের নোটিশ দিতে হবে, নাকি কার্যকর হবার আগে 60 দিনের নোটিশ দেওয়ার একটা সুযোগ আছে? কার্যকর হওয়ার আগে একটা মেয়াদ ছিল যে এটা কার্যকর হবে অত তারিখ থেকে বা এরকম কিছু একটা, কারণ ওইটা থাকে সব চুক্তিতেই। কারণ এই চুক্তি অনুযায়ী শুল্কগুলিকে বদলাইতে হয়, অটোমেশন বদলাতে হয়। আমাদের দেশে না হয় অটোমেশন নাই, ওদের দেশে অটোমেশন আছে, ফলে তারা ওই অটোমেশনের জায়গাগুলো বদলাবে, বহু জায়গাতে ইনফর্ম করবে, প্রত্যেকটা পোর্টে জানাবে, অনেক কিছু রয়েছে। এগুলোর জন্য যে কোনো চুক্তি স্বাক্ষর করলে ওটা কার্যকর হওয়ার একটা তারিখ থাকে, অনেক সময় চুক্তি স্বাক্ষরের দিন থেকেও কার্যকর হয়। অথবা অনেক সময় চলতে থাকা চুক্তি, মানে কাজটা চলছিল সেটাকে আবার চুক্তি করে ঠিক করা হয়। যেমন আমাদের যে পানি চুক্তি ছিল, পানি চুক্তির আগে একটা অস্থায়ী চুক্তি ছিল যেখানে 40,000 কিউসেক পানি আমরা পেতাম, 36,000 কিউসেক, সরি 36,000 কিউসেক পানি সম্ভবত আমরা পেতাম। এটাকে 44,000 বা কিছু একটা করে চুক্তিটাকে আবার করা হয়েছিল। কিন্তু এটা চুক্তি ছাড়াও কিন্তু আমরা 36,000 কিউসেক মনে হয় পাচ্ছিলাম। এরকম অনেক কিছু আছে, আন্তর্জাতিক চুক্তির অনেক বিধিবিধান আছে, আমি সে ব্যাপারে পণ্ডিত না। তবে যেটা রয়েছে সেটি হচ্ছে যে চুক্তি নিয়ে আলোচনা হতে পারতো, তবে একেবারে যে কাজ হয় নাই তা না। ইউনূস সাহেবের রেখে যাওয়া অনেকগুলো অধ্যাদেশ ছিল যেগুলি বাধ্যবাধকতা ছিল যে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে এগুলিকে হয় কার্যকর করে এটাকে অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে বিল এনে, অথবা এটা বাতিল হবে। তো সেই কারণে অনেকগুলো অধ্যাদেশ তো নিয়ে আলোচনা হয়েছে এবং প্রতিদিন প্রায় 2টা করে অধ্যাদেশ, 3টা করে অধ্যাদেশ ওকে হয়েছে। তো সেটা তো একটা কাজ। আর বাকির মধ্যে কাজ হয়েছে এনসিপির এই যে বাগাড়ম্বরকারী বাচ্চারা, ওনারা অফিস চাইলো আর 294 জন তাতে হাততালি দিয়ে রাজি হয়ে গেল, মানে 293 জন। এটা একটা কাজ হয়েছে না, বলেছিল গাড়ি নেবে না, হ্যাঁ, তো তারপরে তো গাড়ি চেয়ে বসলো, বললো করমুক্ত নিব না, বরং এবার জনগণের পয়সা দিয়ে আমাদেরকে কিনে দেন। আগে তো নিজের পয়সা কিনতো আর কি। তো এরা এটা করলো, এটা একটা কাজ না, এটা তো বিরাট কাজ। তারপরে ইউএনওর অফিসের মধ্যে ঢুকে পড়েছে সব সংসদ সদস্যরা, এটা একটা বিরাট কাজ হয়ে গেল না? এগুলা তো করেছে। এই কাজ যাও কাজ হয়েছে না কাজ হয়েছে এটা তো পরে প্রমাণিত হবে। এবং এইভাবে একটা রাষ্ট্রকে, আপনার কি মনে হয় আসলে প্রভাব অনেক জটিলতা দেখা দিবে। এটা কি হবে মানে কি, অনেক জটিলতা দেখা দিবে। আপনি নর্মালি চিন্তা করেন না যে আপনার বাসার মধ্যে আমি অফিস করি, মনে করেন আপনার বাসায় আমি অফিস করি, তারপর আমার ইচ্ছা হলো আমি পাশের বাসাতে গিয়ে অফিস করি। আপনার এলাকাতে 5টা বাসায় আমি অফিস করি, ওই বাসা রান্না হবে না যখন আমি বসে অফিস করতে শুরু করলাম। ওই বাসা আমার আত্মীয় স্বজনরা সব এসে আমার সাথে দেখা করতে আসবে, আমার ভক্ত বা কুল, আমার শত্রু কুল সব তো আসবে। আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন। তো ইউএনওরা কি করতে এতদিন, উপজেলা হচ্ছে প্রশাসনিক কার্যালয়, এটা তো এমপিদের রাজনৈতিক কার্যালয় না। এমপিরা রাজনৈতিক ব্যক্তি, এমপিরা কিন্তু প্রশাসনিক ব্যক্তি না, এমপিরা অ্যাডমিনিস্ট্রেশন না। এমপিদের বুঝতে হবে এমপিরা অ্যাডমিনিস্ট্রেশন নীতিমালা ঠিক করতে পারবেন, কিন্তু নিজেরা অ্যাডমিনিস্ট্রেটর না। এমপিরা অ্যাডমিনিস্ট্রেটর অফিসের মধ্যে ঢুকে এখন বসে থাকবে। কত লোক আসবে, কেউ আসবে মেয়ের বিয়ে, কেউ আসবে অসুস্থতা, কেউ আসবে টেন্ডার, কেউ আসবে বাণিজ্য, কেউ এসে বলবে ইউএনও বেয়াদব, তার ডাইকাই না ধমকান। এই আপনি দেখেন কিছুদিনের মধ্যে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হবে, আমলাতন্ত্রের কাছ থেকে বিরাট অভিযোগ আসবে, ইউএনওরা বহু জায়গাতে কাজ করতে পারবে। জি, নিশ্চয়ই এটা দেখার বিষয়টি, আসলে সিদ্ধান্তটা। আর আপনি ইয়েটা দেখেন, অ্যানিমাল এটা দেখেন, আসাদ আব্দুল্লাহ বলল সংসদে যে এসি রুমে বসে জনগণের, সংসদের এসির বাতাসে জনগণের দুঃখ কষ্ট টের পাওয়া যায় না, এই জন্য জনগণের এলাকায় গিয়ে এসি লাগায় অফিস বানিয়ে নিয়েছে, ওখানে বসে জনগণের দুঃখ দুর্দশা টের পাবে। এবার একটা এসি না, একটা এলাকায় যদি 6টা উপজেলা থাকে একটা আসনে, তা
তাহলে 6টা এসি, 6টা রুম, 6টা ইউনোর ওখানে। তো সংসদের এক এসির তলে ওনারা দুঃখ কষ্ট বুঝে না, আর এলাকাতে গিয়ে এসির বাতাসে বসে জনগণের দুঃখ কষ্ট বুঝবে, কিন্তু সরকারের পয়সায় এসি, কিন্তু নিজের পয়সায় বিল দিবে না। এখন কথা হচ্ছে নিজের পয়সায় বিল দিবে না, বড় বড় কথা বলতো না, হ্যাঁ এখন কিন্তু নিজের পয়সায় এসি লাগিয়ে সেই অফিসে লোকজনকে ডাকবে না, সরকারের পয়সায় বিল দিয়ে রাজনীতি করবে সরকারি অফিসের মধ্যে বসে থেকে। এমপি অবশ্যই একজন রাজনৈতিক ব্যক্তি, তার সরকারি অফিসে বসে থেকে রাজনৈতিক কাজ করার কোনো অধিকার নেই, কিন্তু উনি সেটা করছেন, মানে এটা করবেন, তারা গায়ের জোরে করছেন, সবাই করছেন, সেটা সরকারি দলের বিরোধী হ্যাঁ সবাই। এটাই তো বললাম যে এটা বড় কাজ হলো না। জি। এত বড় জাতীয় ঐক্য কখনো দেখেছেন আপনি? এত বড় জাতীয় ঐক্য গাড়ির বেলায় আর অফিসের বেলায়, তাহলে এই যে এত বড় জাতীয় ঐক্য আর কোনো কিছু হবে না। বাজেট কাটছাটের এত কথা শুনছি, মানে এমনকি একদম খোদ সরকার প্রধানের নানান রকম অ্যাটেম্প্ট আমরা দেখছি, যেমন ধরেন খাবারের বিল, প্রধানমন্ত্রী অফিসের খাবারের বিলও কমানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় কিছু দৃষ্টান্ত উপস্থাপন করা হচ্ছে, কিন্তু এরকম চোখের সামনে দিয়ে বিশাল অঙ্কের টাকা চলে যাচ্ছে, এটা তাহলে কেমন কথা? আমি আপনাকে একটা ওয়াইজ সেইং আছে না, যে লিডার রুলস বাই সেটিং এক্সাম্পল, নেতা নিদর্শন স্থাপন করেন। যেমন আমাদের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি নিজে খাওয়া বন্ধ করে দিলেন, কারণ এক বাবা তার কাছে তার সন্তানকে নিয়ে এসে অভিযোগ করেছিল যে এই ছেলে খালি মিষ্টি খেতে চায়, আপনি একটু না করে দেন। তখন উনি নিজে মিষ্টি খাওয়া বন্ধ করে তারপরে তাকে উপদেশ দিয়েছিলেন। এটা উদাহরণ স্থাপন করা যে আমি ছেড়ে দিয়েছি, আমি খাচ্ছি না, তুমিও কম খাও। তো নেতা হয়তো এক্সাম্পল সেট করার চেষ্টা করছেন, কিন্তু নেতার অনুসারীরা সেই এক্সাম্পল ফলো করতে পারার মতো দক্ষতা কিংবা উন্নত মানে জ্ঞান বা নেতা সায় না দিলে এটা হতে পারে। বিচার বুদ্ধি আছে কি না সেটা তো চিন্তা করতে হবে। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে এই যে বড় বড় কথা বলেছিল না জামাতে ইসলাম, এনসিপি বেশি বলেছিল এই করবো না, সেই করবো না, অমুক করবো না, তমুক করবো না, কিন্তু তারা কিন্তু সুবিধাগুলি খুব হাসি মুখে নিচ্ছেন, এবং তারা এখন যে অবস্থাটা করছেন কৃচ্ছ্রতা সাধন করার কথা বলছেন ঠিকই, কিন্তু এই খরচগুলি করলে পরে কি ঘটবে আপনি বুঝতে পারছেন? কৃচ্ছ্রতা কোথায় সাধিত হবে? বাজেটের 3টা অংশ আছে, একটা হচ্ছে সরকারি ব্যয়, আরেকটা হচ্ছে নিয়মিত ব্যয়, আরেকটা হচ্ছে উন্নয়ন ব্যয়। এখন ধরেন আপনি যদি সরকারি ব্যয় করেন, সরকারি ব্যয় এটা হবে, আর নিয়মিত ব্যয় কোনটা? এই যে স্বাস্থ্য খাতে বরাদ্দ, শিক্ষা খাতে বরাদ্দ, এগুলো চলমান, এগুলো চলবে। আর কিছু হচ্ছে উন্নয়ন, যেখানে স্কুল নাই স্কুল হবে, যেখানে কলেজ নাই নতুন কলেজ হবে, যেখানে ইউনিভার্সিটি নাই নতুন ইউনিভার্সিটি হবে, যেখানে ব্রিজ নাই ব্রিজ হবে, তাই না? তাহলে এই 3টা ব্যয়ের মধ্যে আপনি কৃচ্ছ্রতা সাধন করতে পারবেন কোথায়? আসলে সরকারি ব্যয়। আপনি সরকারি ব্যয় কমাবেন, বাকিগুলো তো জনগণের জন্য ব্যয়, ওইখানে কমানো মানে জনগণ ভাগে কম পেলো। কিন্তু এই সংসদে এসে এনসিপি যে দাবি তুললো আর জামাত ইসলামের লোকগুলি মাথা নেড়ে নেড়ে হি করে তাদেরকে সায় দিল, আর সরকারি দল মেনে নিল, ওখানে খরচ কার পিছনে হচ্ছে? এমপি সাহেবের পিছনে। এই যে 6টা অফিস হবে, 6টা এসি কিনবে, পিয়ন দারোয়ান থাকবে, ওইখানে যে ওনারা সরকারি সুবিধা ব্যবহার করবেন, সরকারি জায়গায় বসে অফিস করবেন, ওখানে যে চেয়ার টেবিল কিনা হবে, তাহলে অনেক কোথায় কৃচ্ছ্রতা করলেন? ওনারা নিজেদের জন্য ব্যয় করছেন, কিন্তু কৃচ্ছ্রতা করলে তাহলে কোথায় করবেন? এটা একটা প্রশ্ন না? নিশ্চয়ই। তাহলে সরকারি ব্যয় বাড়িয়ে তো কৃচ্ছ্রতা হবে না, কিন্তু তারা নিজেদের পিছনে খরচ করতে তাদের কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই। ফলে কৃচ্ছ্রতা প্রধানমন্ত্রী হয়তো চেষ্টা করছেন, কিন্তু তার সংসদের সদস্যরা কৃচ্ছ্রতা সাধন করার জন্য যা করা দরকার সেটা করছেন না। জি।